নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজকে আমি তোমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটাকে তোমরা ফিজিক্সও বলতে পারো আবার অ্যাপ্লাইড ফিজিক্সও বলতে পারো, দুটোই কিন্তু এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স তোমাদের যেটা রয়েছে তারই কিন্তু আজকে একটা বিশেষ চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি বা চলো তড়িৎ, সেটা নিয়ে আলোচনা করব। তো কোর্সের ওভারভিউ দেখো, মেনলি কিন্তু 3টে পার্টে আমি ভিডিওটা করব। তো আজকে আমি পার্ট 1 নিয়ে একটু আলোচনা করছি, পার্ট 1 নিয়ে আর পার্ট 1-এর ভিডিও নিয়ে। তো দেখো, কোর্সের ওভারভিউ কাদের জন্য এই কোর্সটা। তো দেখো, ফর ক্লাস 12, যারা ক্লাস 12-এর স্টুডেন্ট রয়েছে, আইআইটি জেই বা তোমার অল ইন্ডিয়ার যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয় তার ক্যান্ডিডেটরা রয়েছে, নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে পলিটেকনিক অ্যান্ড বিটেক, এবং অল বোর্ডস বেসিক্স ফর ক্লাস 10 যেমন এখানে বেসিক থাকবে, অ্যান্ড অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট যারা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিওগুলি। তো পার্ট 1-এ আজকে আমি আলোচনা করব ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ইটস ইউনিটস, ডাইরেক্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ইটস ইউনিট, স্পেসিফিক রেজিস্ট্যান্স, কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স এক্সেট্রা। পার্ট 2-তে মেনলি আলোচনা হবে ওহমস ল, কিরচফস ল, হুইটস্টোন ব্রিজ, ক্যারি ফ্রস্টার ব্রিজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশানস, কনসেপ্ট অফ থার্মাল পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইএমএফ। আর পার্ট 3-তে আলোচনা হবে হিটিং এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি অ্যান্ড ইটস ইউনিট রিলেটেড প্রবলেমস। তারপরে হবে থার্মো ইলেকট্রিক এফেক্ট, সিব্যাক অ্যান্ড পেল্টিয়ার এফেক্ট যেটা আছে, অর্থাৎ সিব্যাক ক্রিয়া এবং পেল্টিয়ার ক্রিয়া, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তো আজকে আমি একটু পার্ট 1টা জাস্ট শুরু করছি, যদিও ভাবো না যে এটা কিন্তু আজই শেষ হয়ে যাবে, এটা কিন্তু অনেক বড় একটা ভাস্ট টপিক। জাস্ট আমি আজকে পার্ট 1 শুরু করছি, এটা তোমাদের বললাম। তো পার্ট 1টাকে আমি মেনলি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড কন্ডাক্টেন্স। দেখে নাও, এটাকে আমি পার্ট 1 বলছি, পার্ট 1-এর ফার্স্ট হাফ বলছি এটাকে ইলেকট্রিক কারেন্ট, অ্যান্ড সেকেন্ড হাফ বলছি আমরা রেজিস্ট্যান্স অ্যান্ড কন্ডাক্টেন্সকে। এরপর দেখো মেন টপিক। তো মেন টপিক ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহ। ইলেকট্রিক কারেন্ট জিনিসটা বোঝার আগে তোমাদেরকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু, বুঝতে পারলে? কেন বলছি অনেক কিছু, তার আগে এই যে ইলেকট্রিক কারেন্ট সেটা জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ, যেটাকে তোমরা বাংলায় বলো তড়িৎ আধান। তড়িৎ আধান জিনিসটা কি? তো একদম বেসিক থেকে বলবো, একদম সাধারণ যারা বিজ্ঞানের ছাত্র নয় তারাও যাতে বুঝতে পারে এরকম কিন্তু আলোচনা করব। তো দেখো, বলছি ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান হলো ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার। এটা হচ্ছে কোনো তোমার ম্যাটার এর ক্ষেত্রে বা বস্তুর ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে যাই বলো না কেন, সেটা হলো তার ভৌত ধর্ম। বুঝতে পারলে কি বললাম? ইলেকট্রিক চার্জ ইজ দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার দ্যাট কজেস ইট টু এক্সপিরিয়েন্স আ ফোর্স when placed in a electromagnetic field। তো কি বলছে, যেটা এর মধ্যে যদি আমরা এই যে ইলেকট্রিক চার্জ হলো কোনো পদার্থের বা বস্তুর হচ্ছে এমন একটা ভৌত ধর্ম, যদি এই ভৌত ধর্ম কোনো বস্তুর মধ্যে থেকে থাকে, তাহলে যখনই আমরা সেই বস্তুটিকে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে রাখি, তখন সেটা কিন্তু একটা বল অনুভব করবে। বুঝতে পারলে? তার মানে কি হলো, প্রত্যেক বস্তুর মধ্যে কিছু না কিছু ধর্ম থাকে। যেমন ধরো, আমি যদি জলের কথা বলি, তো জল কি? জল হলো তরল পদার্থ, ঠিক আছে? তা বরফ কি? বরফ হলো কঠিন পদার্থ। তারপর তোমার হচ্ছে জলীয় বাষ্প কি? এটা হলো গ্যাসীয় বা বাষ্পীয় পদার্থ। তো সেই রকমই এটা হচ্ছে তার ধর্ম। একইভাবে আমি বললাম যে NaCl বা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে লবণাক্ত, এর যে টেস্ট সেটা হচ্ছে লবণাক্ত, এটাও একটা তার ধর্ম। তো যে কোনো পদার্থের বা বস্তুর দুটো ধর্ম হয়, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম।
তো ইলেকট্রিক চার্জ এটা হচ্ছে একটা ভৌত ধর্ম, যেটা কিন্তু যদি কোনো বস্তুকে আমরা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সেটি কিন্তু একটা বল অনুভব করবে। তো দেখো আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। সেম চার্জ রিপেলস ইচ আদার অ্যান্ড অপোজিট চার্জেস অ্যাট্রাক্টস ইচ আদার, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। কিন্তু কেউ আমাদেরকে ব্যাখ্যাটা বলে দেয়নি যে কেন আমাদের যে পজিটিভ চার্জকে তোমার বিকর্ষণ করে আর নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে, কিন্তু একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো তার ব্যাপারটা কিন্তু আমি এখানে তোমাদের একটু বলবো, জাস্ট একটু, একদম বেসিক সেন্স লাগাতে হবে, একদম ডিটেলসে তোমাদের যেতে হবে না। ডিটেলসে গেলে কিন্তু আরও অনেক কঠিন হয়ে যাবে বিষয়টা। ওকে, তো এবার দেখো, লেটস সে এটা হলো একটা পজিটিভ চার্জ আর এটা হলো একটা নেগেটিভ চার্জ। এবার কি হচ্ছে বলো তো, যদি কোনো একটা আধানকে ধরো পজিটিভ চার্জকে আমরা কোনো জায়গায় রেখে দিই, তার থেকে কিন্তু তার চারিপাশে একটা কিন্তু ফিল্ড তৈরি হবে এবং সেই ফিল্ডের মধ্যে যদি তুমি আসো তাহলে তুমি একটা কি অনুভব করবে, তুমি একটা ফোর্স বা বল অনুভব করবে। কি বললাম তাহলে দেখো, আমরা বলি না যে আমি ধরো কোনো একটা মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স বা কি বলতে পারি, আমি তার দ্বারা মোটিভেটেড ফিল করি যদি সে আমার কাছে থাকে। কোনো মানুষের ক্ষেত্রে আমি বললাম, যেমন ধরো তোমাদের ক্ষেত্রে তোমরা বললে যে বিরাট কোহলিকে মানে আমরা মোটিভেশন হিসেবে আমাদের মানি। তাহলে কি হচ্ছে, তো সেই যখন তোমার একটা মোটিভেশন আকারে কাজের দেবে, তখন আমরা দেখব যে মোটিভেশন যেহেতু এখানে বিরাট কোহলি, সেক্ষেত্রে কিন্তু তার ইনফ্লুয়েন্স যখন তোমরা পাবে তখন তোমাদের মধ্যে একটা বল ক্রিয়া করবে। যখন ধরো বিরাট কোহলি 100 করলো, সে 100 রান করেছে, তখন কিন্তু তোমার মধ্যে একটা উচ্ছ্বাস হচ্ছে যে হ্যাঁ, আমাদের যে মোটিভেশান সে কিন্তু 100 রান করেছে। তো সেই রকম ক্ষেত্রেই তোমার যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, যে কোনো চার্জকে যদি আমরা ধরো কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দিই, তাহলে তার থেকেও কিন্তু কিছু তোমার একটা ফিল্ড তৈরি হয়, প্রত্যেকটা আধানের ফিল্ড তৈরি হয়। আর যেহেতু এগুলো ইলেকট্রিক আধান বা ইলেকট্রিক চার্জ, তাহলে ইলেকট্রিক চার্জের মধ্যে যে ফিল্ড তৈরি হবে তাকে কি বলবো, ইলেকট্রিক ফিল্ড। তো এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কোনো ইলেকট্রিক আধানকে বা ইলেকট্রিক চার্জকে কোনো একটা স্থানে রেখে দিলে তার চারিপাশে এমন একটা ক্ষেত্র তৈরি হয় যেখানে অন্য কোনো আধানকে যদি আমরা নিয়ে আসি তাহলে সেই আধানটা একটা কি অনুভব করে, সেই আধানটা একটা বল অনুভব করে বা ফোর্স অনুভব করে। এবার আমি বলবো যে পজিটিভ আধানকে রাখলে সেটা কেন পজিটিভ ফিল্ডকে বিকর্ষণ করে আর নেগেটিভ আধানকে কেন আকর্ষণ করে। তো দেখো, যদি তুমি ফোর্স অফ অ্যাট্রাকশান দেখো, তো পজিটিভ আধানের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়, ঠিক আছে, টুয়ার্ডস তুমি বলতে পারো টুয়ার্ডস বাইরের দিকে যে বেরিয়ে যায়। বাট নেগেটিভ আধানের ক্ষেত্রে সেটা কিন্তু ভেতরের দিকে আসে, অর্থাৎ পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে কিন্তু যুক্ত হয়। ছবিটা দেখলে বুঝতে পারবে, দেখো পজিটিভ থেকে কিন্তু তার রশ্মিটা বা ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে এবং নেগেটিভে এসে সংযুক্ত হচ্ছে। কারণ কি হয়, নেগেটিভের ক্ষেত্রে বললাম যে রশ্মিগুলো ভিতর দিকে যায় আর পজিটিভের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড সেটা বাইরের দিকে যায়। তো সেই হিসেবে সবসময় যেহেতু এই দুটোর ফিল্ডের যে দিক, সেই দিকটা যেহেতু আলাদা, তাই এরা পরস্পরকে আকর্ষণ করে বা কাছাকাছি আসার চেষ্টা করে। আর যখন তুমি দেখবে যে এদের মধ্যে কিন্তু যদি এরকম একটা পজিটিভ ফিল্ডকে আনো যার দুটোই কিন্তু বাইরের দিকে যাচ্ছে, তখন কিন্তু এটা বিকর্ষণ করে আরেকটাকে কিন্তু ঠেলে দেওয়ার চেষ্টা করবে, ঠেলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এগুলো আমি কিন্তু জাস্ট তোমাদের বেসিক ধারণা লাভের জন্য বলছি। ওকে, তো এটা এরকম যে একটা ইলেকট্রিক ফিল্ড হয় বা ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হয় এবং সেটা পরস্পরকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই যে ধারণাগুলো কিন্তু দেওয়া হয়েছে বিজ্ঞানে। বাট এটার যে একবারে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফ্লাক্সের এরকম করে বিশেষ কিন্তু ধারণা কিছু নেই, ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা একটা বিশেষ ব্যাপার। এরপর যে দেখো, ইলেকট্রিক চার্জ আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান, একটা হচ্ছে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান। তোমরা সবাই শুনে থেকেছো যে প্রোটন
যেটা, সেই প্রোটনকে আমরা বলে থাকি পজিটিভ চার্জের ইউনিট, আর ইলেকট্রন যেটা সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ চার্জের ইউনিট। দেখো এখানে লিখে দিয়েছি আমি, পজিটিভ চার্জ ইজ ক্যারিড বাই দ্য প্রোটনস অ্যান্ড নেগেটিভ চার্জ ইজ ক্যারিড বাই দ্য ইলেকট্রনস। ওকে, নেক্সট এবার দেখো, এবার আমি তোমাদের এমন একটা নিয়ম পড়াবো যেই নিয়মটা তোমরা বলতে পারো যে এই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্দার পরবর্তীকালে পারসিউ করবে তাদের ক্ষেত্রে তো ইম্পর্টেন্ট একদম 100%, বাট বেসিক ক্ষেত্রে সবার জন্য এই লটা ইম্পর্টেন্ট। তো এই লটার নাম হচ্ছে কুলম্বস ল। কি? কুলম্বস ল। তো কুলম্বস ল এত ইম্পর্টেন্ট কেন? তো দেখো, বিজ্ঞানী কুলম্বস একটা নির্দিষ্ট কিন্তু এই ফোর্সের ধারণা, বা এই যে আমি বললাম দুটো ধনাত্মক আধানের মধ্যে বিকর্ষণ বল, বা একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধানের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের ধারণা এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপটা কি, এটা কিন্তু আমাদের জানতে সাহায্য করেছিলেন বিজ্ঞানী কুলম্ব। তো কুলম্ব কি ল দিচ্ছেন আগে একটু বুঝে নিই, দেন আমরা এটার ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, তাহলে কুলম্বস ল বা কুলম্বের সূত্র, ঠিক আছে, কুলম্বস ল। তো কুলম্বস ল কি বলছেন? কুলম্বস ল ইজ আ কোয়ান্টিটিভ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফোর্স বিটুইন টু পয়েন্ট চার্জেস। পয়েন্ট চার্জ কেন? ধরো আমি একটা বলছি ধনাত্মক আধান, একটা ঋণাত্মক আধান। আমি বলছি ধনাত্মক আধান মানে প্রোটনের সোর্স এবং ঋণাত্মক আধান মানে ইলেকট্রন। তাহলে যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের সাইজ অত্যন্ত ছোট, তাই আমরা তাদেরকে বলা হচ্ছে বিন্দু আধান বা পয়েন্ট চার্জেস। তো কুলম্বস ল হলো দুটি বিন্দু আধানের মধ্যে আদান প্রদানকারী যে বল সেই সম্পর্কে তথ্য। When the linear size of charged bodies are much smaller than the distance separating them, the size may be ignored and the charged bodies are treated as point charge. কি বলা হচ্ছে যে যখন দুটো চার্জ বস্তুকে আমরা তাদের যে আকার, সেই আকারের তুলনায় তাদের যে দূরত্ব সেটা যদি অত্যন্ত বেশি হয়, তখন আমরা সেই দুটি আধানকে বলবো বিন্দু আধান। কি বলছি দেখো, তোমার কাছে এটার আয়তন হচ্ছে ধরো 1 মিটার, ঠিক আছে, একইভাবে তোমার হচ্ছে ধরো এইটার আয়তন হচ্ছে 1 মিটার, ওকে, কিন্তু এদের মধ্যে দূরত্ব হচ্ছে 500 মিটার, 500 মিটার। তার মানে এদের দূরত্বটা, এদের যে আয়তন বা এদের যে আকার তার থেকে অনেক বেশি। তো তার জন্য আমরা এই দুটোকে বিন্দু আধান বলবো। একইভাবে তুমি ভাবো সূর্য আর পৃথিবী, তো সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব অনেক বেশি, তুলনায় তাদের কিন্তু আকারের তুলনায় তাদের দূরত্বটা অনেক বেশি, সেহেতু তখনও আমরা কিন্তু এই পৃথিবী এবং সূর্যকে দুটো বিন্দু আধান বা চার্জড পয়েন্ট চার্জেস বলে ধরবো। এরপরের দেখো আমি বলবো তোমাদের কুলম্বস ল স্টেটমেন্ট। কুলম্বস মানে তার লয়ের ক্ষেত্রে কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা। তো এবার আমরা কুলম্বস লয়ের যে স্টেটমেন্ট, অর্থাৎ তিনি কি বলেছেন সেটা একটু দেখব। তো কুলম্বস ল বলেছেন, দেখুন কুলম্বস কি বলেছেন দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন or repulsion between two charged bodies is directly proportional to the product of their charges and inversely proportional to the square of the distance between them. অর্থাৎ দুটি পয়েন্ট বা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু তোমরা সকলেই প্রায় মুখস্থের মতো করে নিয়েছো যে কোনো বস্তুর মধ্যে কোনো দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বাট মুখস্থ সকলেই করেছো, বাট বুঝেছো কি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন বলছি দেখো, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এইটুকু যদি তুমি বলে দাও
তাহলে কিন্তু তোমার সূত্র এখানেই ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? কারণ অবশ্যই তোমাকে বলতে হবে যে সংযোজী সরলরেখা বরাবর। যদি এরকম না থাকে যে কোনো স্থানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা এরকম কুলম্বস ল থেকে বের করতে পারবো না। শুধুমাত্র সংযোজী সরলরেখা বরাবর, অর্থাৎ দুটোকে সংযুক্ত করেছে এমন সরলরেখা, সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তোমরা ভালো করে জেনে নাও। এবার আমি তোমাদের একটু ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেটা সেটা তোমাদের একটু বলে দিই। অলরেডি তোমরা এটা জানো এবং আরও ভালো জানো, বাট আমি একদম বেসিক থেকে শুরু করতে চাইছি তোমাদের। তো দেখো, ফোর্স, ঠিক আছে, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে বল সেটা আকর্ষণ হতে পারে, অ্যাট্রাকশান বা রিপালশন হতে পারে, বিকর্ষণ। তাহলে এখানে দেখো এফ যে ফোর্স রয়েছে সেটা ইজ প্রপোর্শনাল, বা এই সাইনটার মানে হচ্ছে সমানুপাতিক, প্রপোর্শনাল কত, Q1 অ্যান্ড Q2। তো এই Q1 Q2 আবার কি? তো Q1 Q2 আমি ধরেছি যে দুটো বিন্দু আধান, এই দুটো হচ্ছে Q1 এবং Q2, এবং তাদের মধ্যবর্তী সংযোজী সরলরেখার যে দূরত্ব সেটা হচ্ছে স্মল r। তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 আর F ইজ প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। তো দাদা এটা প্রপোর্শনাল, এটা ইনভার্স প্রপোর্শনাল কেন? তো দেখো এখানে F ইজ প্রপোর্শনাল টু Q1 অ্যান্ড Q2, এটা কোয়ান্টিটির প্রপোর্শনাল, আর এখানে হচ্ছে 1/কোয়ান্টিটির স্কোয়ারের প্রপোর্শনাল বা 1/কোয়ান্টিটির প্রপোর্শনাল, তাই এটা হচ্ছে ইনভার্স। এটা হচ্ছে সমানুপাতিক, এটা হচ্ছে ইনভার্স, তোমার এটা হচ্ছে তোমার সমানুপাতিক, এটা হচ্ছে বিপরীতানুপাতিক, ঠিক বা হ্যাঁ এটা বলতে পারো তোমরা, ওকে, বা ইনভার্সলি প্রপোর্শনাল, ওকে। তাহলে এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 অ্যান্ড Q2, আর দ্বিতীয় নম্বরে এফ ইজ প্রপোর্শনাল টু 1/r², এটাকে আমি বললাম 2। তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 উই গেট, আমরা কি পাবো, যে এফ ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 বা ইন্টু হচ্ছে 1/r²। তো 1 দিয়ে গুণ করলে সেই রাশিটাই আসে, তাহলে Q1 Q2/r²। আশা করছি ভেদ ধ্রুবকের ব্যাপারে তোমরা সকলেই জানো। এবারে হচ্ছে ইকুয়ালস টু এফকে আমরা কি লিখতে পারি? তো তোমরা জানো এই সমানুপাতিক যে চিহ্নটা, সেই সমানুপাতিক চিহ্নটাকে সরাতে গেলে আমরা কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট পদ ব্যবহার করি। তো আমি কে ধরেছি, তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড কিছু নয় যে তোমাকে কেই ধরতে হবে, তুমি যে কোনো রাশি ধরতে পারো, বাট তুমি এই Q1 Q2 বা আর বা এফ এই রাশিগুলো ধরো না, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না, গুলিয়ে ফেলবে। তো তার জন্য আমি এখানে কে ধরেছি, তুমি এক্স ওয়াই জেড যে কোনো রাশি ধরতে পারো। তো এক্ষেত্রে আমি লিখলাম এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 Q2/r², যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট এবং কে এর ভ্যালু 0 নয়, কে নট ইকুয়ালস টু 0। যদি কে 0 হয়ে যায় পুরো রাশিটাই 0 হয়ে যাবে, তাহলে কিন্তু এই সমানুপাতিক তোলার কোনো মানে হয় না, ওকে। তাহলে হোয়ার আমি কি পেলাম, যে এফ ইকুয়ালস টু ইলেকট্রিক ফোর্স, বল হচ্ছে তোমার তড়িৎ শক্তি বা ইলেকট্রিক ফোর্স, কে হচ্ছে কুলম্বস কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক। তো এর একটা মান আছে, দেখো এই মানটা হচ্ছে 1/4πε0, 1/4πε0। তো এটাকে যদি আমরা পুরো ভালোভাবে লিখি, রাশিটা দ্বারা এরকম যে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r², যেখানে Q1 Q2 হচ্ছে চার্জেস, আর হচ্ছে ডিস্টেন্স অফ সেপারেশান, এফ সাইলন হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে, শূন্য মাধ্যমে ε0। তো এটা একটা ধ্রুবক পদ, এটা নিয়ে তোমাদের খুব বেশি মাথা ঘামাবার দরকার নাই। তো ε0 যারা খুব বেশি জানো না তাদের ক্ষেত্রে বলেছি ε0 ইকুয়ালস টু εr, ঠিক আছে, εr হয় বা এপসিলন, হ্যাঁ যাই হোক ε0 বা εr যে কোনো তুমি একটা ভ্যালু কিন্তু লিখতে পারো, এটা শূন্য মাধ্যমে, এটা অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হয়। তো দেখো ফোর্স মেনলি হচ্ছে, দেখো বল, তোমাদের বলের কথা বলবো, কিন্তু বল দেখো একটা কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি নয়, বল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো যেহেতু বল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু বলের যে তোমার গুণফল বা যোগফল সেটা কিন্তু তোমার এই বিন্দু আধানের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়।
তাই বলছি এটাকে কিন্তু সবসময় আমাদের ভেক্টর ফরম্যাটে রাখতে হবে। তাহলে ইকুয়ালস টু F1 সমান সমান তোমার F2 তোমার মডের মধ্যে মড অফ F1 ইকুয়ালস টু মড অফ F2 ইকুয়ালস টু K বেস E ইন্টু মড অফ Q1 Q2 বাই R স্কোয়ার। পরবর্তী এটাকে বলা হচ্ছে ভেক্টর রূপ। ভেক্টর রাশির ক্ষেত্রে এরকমটা হয়। তো ভেক্টর কি, যখন আমি ভেক্টরের ক্লাস করাবো তখন কিন্তু ডিটেলসে বলবো যে শুধুমাত্র মান আর দিক থাকলে যে সবসময় ভেক্টর হয় সেটা কিন্তু নয়। মান দিক থাকার সাথে ভেক্টর যোগের নিয়ম মানতে হয়। ওকে, তো সেটা যখন আমি ভেক্টর পড়াবো তখন আরও ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি তখনও যদি তোমরা ভিডিওতে থাকো তাহলে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবে। এবার আমি যখন কুলম্বের সূত্র অবধি পড়ালামই, তাহলে একটু তোমাদের আরেকটু বলে দিই যে কুলম্বের সূত্র, তোমরা সবসময়ই আমাদেরকে একটা প্রশ্ন করো যে দাদা কুলম্ব এই সূত্র দিয়েছে, আইনস্টাইন এই সূত্র দিয়েছে, নিউটন এই সূত্র দিয়েছে, সূত্রগুলোর কাজ কি, বা আমার বাস্তব জীবনে কোথায় আমাদের এই সূত্রগুলির প্রয়োগ করা হবে। তো দেখো তোমাদের এই জন্যই আমি বলছি কুলম্বসের ল তোমাদের বর্তমান জীবনে বা দৈনন্দিন জীবনে কি কি কাজে লাগবে। তো সবার প্রথমে 1 নম্বরে লিখেছি মিক্সিং সাবস্টেন্স ইন ওয়াটার। জলের মধ্যে বিভিন্ন ধরনের যে পদার্থ সেটাকে মিক্স করার জন্য ব্যবহার করা হয়, মানে শরবত হলো আবার তোমাদের মকটেল হলো, সেক্ষেত্রে ব্যবহার করা হয়। জেরক্স মেশিনের ক্ষেত্রে কুলম্বের সূত্র ব্যবহার করা হয়। চার্জ রডের ক্ষেত্রে ব্যবহার করা হয় বেলুন স্টিকিং টু ওয়াল। এবার দেখো তুমি এক কাজ করবে, তুমি কোনো একটা বেলুনকে নিয়ে কিছুক্ষণ যদি তোমার যে শীতের পোশাক তাতে ঘষে নাও তাহলে সেটা কিন্তু সেখানে চিটে যাবে, তারপর সেটাকে দেওয়ালে চিটালেও চিটে যাবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমরা এই কুলম্বের সূত্র থেকে পাই। কম অ্যান্ড বিটস অফ পেপার, তোমরা জানো কি হয়, শীতকালে শুকনো চিরুনি দিয়ে যদি তোমরা চুল আঁচড়াও তাহলে এটা ছোট ছোট কাগজের টুকরোকে কিন্তু আকর্ষণ করে। তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এয়ার ক্লিনজিং আর স্টিয়ারোফোম অ্যান্ড অ্যালুমিনিয়াম প্লেট। তো যাই হোক, তো তোমরা একটু বাইরের এক্সটার্নাল আওয়াজ বেশি হচ্ছে কারণ পুজোর সময় বুঝতেই পারছো। তো তাও আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর মনে হয় যে কিছু তুমি অন্তত শিখতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভাই। এর থেকে ইম্পর্টেন্ট টপিকের ভিডিও কিন্তু আরও আসছে এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো শিখতে চাইলে কিন্তু শিখতে পারো। ধন্যবাদ।